আমি জানি তোমার গায়ে লাগবে। জানোই যখন তখন বলছো কেন? চিমটি কাটার জন্য? তোমার বোন ঠিকই বলে। আমার বোন কি বলে আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি কি বলি সেটা তুমি এখন শোনো। হ্যাঁ, তোমাদের কিছু পয়সা আছে, বিদ্যা আছে, কিন্তু শিক্ষাটা নেই। আর তোমরা না অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ। আমার ভাবতে ঘেন্না করে যে তোমরা আমার আত্মীয়। আর আমাকে বিরক্ত না করে যাও, নিজের জায়গায় গিয়ে বসে যাও। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না রোহিত, ওই মহিলার নামে কিছু বললে তোমার গায়ে কেন এত লাগে আমি জানি না। আশ্চর্য, নিজের ভাগ্নের থেকে ওই ভদ্রমহিলার মেয়ে তোমার কাছে বেশি প্রিয়। এটা তোমার কাছে অদ্ভুত মনে হয় না? ব্যাপারটা কিরকম অ্যাবনর্মাল লাগে না? প্রসেনজিৎ, আমি কিন্তু আমার ইচ্ছা শক্তির শেষ বিন্দু দিয়ে নিজেকে আটকাচ্ছি। আমাকে কিন্তু আর প্ররোচিত করো না, তাহলে কিন্তু এবার আমি বার্স্ট করব। যাও যাও। কি হয়েছে? কি বলছেন উনি? নিশ্চয়ই আমাকে দোষী সাব্যস্ত করছেন। আমি যতই বলি না কেন, আমি বললেও উনি আমাকে বিশ্বাস করবেন না। যে তোমার তো বলার কোনো দরকার নেই, তোমার কোনো দায় পড়েনি ওনাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার। তুমি চুপ করে বসো। কাল সারা রাত ঠাকুরকে ডেকেছি। দেখে না ঠাকুর, দেখে না গো। যাদের অর্থ, খ্যাতি, প্রতিপত্তি, ক্ষমতা এসব আছে, ঠাকুর তাদেরই শুধু দেখে। অমন কথা বলো না গো। ঠাকুর আছেন, ঠাকুর সব সময় সবার জন্য আছেন। এই কথা তো ঠিক যে আমাদের ছেলে সত্যি অপরাধ করেছে, আর তার শাস্তি যদি ওকে ভগবান দেন, আমরা কি করব বলো? আমাদের তো এটা মেনে নিতেই হবে। এত বড় বড় দাগি আসামিরা সব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যারা অপরাধ করতে চায় না, অথচ জোর করে অপরাধের সাথে জড়িয়ে পড়ে, শাস্তি তাদেরই হয়। ওই জন্যই তো বললাম, আমাদের অর্থ নেই, সামর্থ্য নেই, কিছুই নেই। কি দিয়ে বাঁচাবো আমরা আমাদের ছেলেকে? আজকে নেই, একদিন সব হবে কাকু, সব হবে। দেখো, ভরসা রাখো। তোমার কথা শুনলে না মনে বড় ভরসা পাই জানো। কিন্তু মা আজকে আমরা ঠিক করে বেরিয়েছি, আজকে রায় তো বেরোবে, আজ আমরা ফিরে যাব। আমরা ফিরে যাব মা। আর আমি মনে প্রাণে চাই তুমি খুব ভালো থাকো। সত্যি তুমি যা করলে, তোমার এই কাজ আমরা কোনোদিনও ভুলতে পারবো না মা। তোমরা এখনো বিশ্বাস করছো না না যে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো? নিজের বাড়িতে অশান্তি করে আমাদের বাড়িতে এসো না ডিটিতে, কি দরকার বলো তো? আর আমাদের বাড়িতে এলে তো একদিনে ফিরতেও পারবে না। আমার দিকটা আমি সামলে নেব বুলবুলি। আর তোমাকে একটা কথা বলছি, তোমার দাদার যদি শাস্তিও হয়, তুমি কিন্তু পড়াশোনা ছেড়ে দেবে না, মন দিয়ে পড়াশোনাটা করবে, কেমন? আমি প্রত্যেক শনিবার তোমাদের ওখানে যাব, শনিবার ওখানে থেকে রবিবার ফিরব। তুমি সারা সপ্তাহে যা যা বুঝতে পারবে না সেগুলো সব লিখে রাখবে। আমি সপ্তাহে একদিন করে তোমাকে সবটা বুঝিয়ে দেব, ঠিক আছে? সত্যি কথা বলছো মা? সত্যি বলছো তুমি? মুখের কথা বিশ্বাস করো না কাকিমা, যখন প্রমাণ পাবে তখন বিশ্বাস করো। আমি তোমাকে অবিশ্বাস করছি না মা। আমরা তো ঠাকুরকে চোখে দেখি না, কিন্তু ঠাকুর কাউকে না কাউকে তার প্রতিনিধি হিসেবে ঠিক পাঠান।
আমাদের কাছে হয়তো উনি তোমাকে পাঠিয়েছেন। তা না হলে আজকালকার দিনে এমন কথা কেউ বলে? তুমি কাঁদছো কেন বুলবুলি? আমি তো বললাম আমি প্রত্যেক শনিবার তোমাদের ওখানে যাব, তোমাকে পড়িয়ে দিয়ে আসবো। দিঠিমা, তোমার বাবা মা এতে আপত্তি করবেন। আমার মা বাবারও অনেক কাজে আমার আপত্তি ছিল কাকু, তারা সেটা মেনে নেননি। আমারও অনেক কাজে আমার মা বাবার আপত্তি থাকবে, সবটা তো আমি মেনে নিতে পারবো না। ওই তো ছোটকে নিয়ে এসছে। হে ভগবান, ঠাকুর ঠাকুর আমাদের ছোটকে তুমি বাঁচিয়ে দিও। ঠাকুর, ওকে তুমি বাঁচিয়ে দিও। মা, বিচারকও এসে গেছে। কেস নাম্বার 128-5, দিঠি সেনগুপ্ত ভার্সেস সর্বজিৎ ঘোষ এবং ঐতিহ্য রায়ের মামলার যে শুনানি হয়েছিল, আজ তার রায় ঘোষণার দিন। এই কেসে সমস্ত বিচার বিবেচনা করে দিঠি সেনগুপ্ত অপহরণ কাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে যাদের পাওয়া গেছে সেই 4 জনের নাম হলো সর্বজিৎ ঘোষ, ঐতিহ্য রায়, মজিদ মিয়া এবং ভোলা দাস। ভোলা দাস এবং মজিদ মিয়াকে ধারাবাহিকভাবে মানুষ পাচারকারী এবং জঙ্গি প্রশিক্ষণ জাতীয় কাজে যুক্ত থাকার অপরাধে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। সর্বজিৎ ঘোষ এবং ঐতিহ্য রায় পাকে চক্রে এই ঘটনার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে, কিন্তু এদের মধ্যে সর্বজিৎ ঘোষের অপরাধ অনেক বেশি। সর্বজিৎ ঘোষের অপরাধ বেশি কারণ দিঠিকে অপহরণকাণ্ডের প্রথম ধাপে সে নিজেকে যুক্ত রেখেছিল। সে তার বন্ধুদের দিয়ে দিঠিকে রিসর্টে পাঠায় এবং সেখান থেকে সেই সমস্ত ব্যবস্থা করে। কোনো না কোনোভাবে এই চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই অপরাধে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।